বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এম আর মারুফ, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা। ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, প্রভাতী ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক, সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সবাই অবগত আছি যে বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। এই মুহূর্তে তোমরা সবাই ঘরে থাকবে, ধর্মীয় বিধিবিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত লেখাপড়া করবে। সে লক্ষ্যে আজকের এই অনলাইন ক্লাস। আজকের এই অনলাইন ক্লাসে বিষয় অধ্যায় 9, বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। প্রথমে আমরা জানব জনসংখ্যা ও উন্নয়ন কি। জনসংখ্যা রাষ্ট্র গঠনের উপাদান 4টি: জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। জনগণ রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। আর এই জনগণের সংখ্যাই হল জনসংখ্যা। উন্নয়ন মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত ও ইতিবাচক পরিবর্তনকে উন্নয়ন বলে। এই অধ্যায়ে প্রথম ক্লাসে আমরা জনসংখ্যা নীতি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব বাংলাদেশে জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা কৌশল। জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক। জমির পরিমাণ হিসাব করলে মাথাপিছু জমির পরিমাণ হিসাব করলে মাথাপিছু জমির অনুপাতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এমনিতেই আমাদের জনসংখ্যা খুব বেশি। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বাস করে 35 জন, আর আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বাস করে 1252 জন। এতেই প্রমাণিত হয় জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের বেশি। তবে আসার কথা হলো, আগের যে জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটা কমে আসছে, অদূর ভবিষ্যতে সেটা আরো কমবে, কিন্তু সেটা মানুষের সচেতনতার ফলেই মূলত সম্ভব হয়েছে। পাশাপাশি পরিবার পরিকল্পনার সঠিক বাস্তবায়নের ফলেও আমাদের সেটা সম্ভব হয়েছে। অন্যদিকে চিকিৎসা ব্যবস্থা উন্নতির ফলে মা ও শিশু মৃত্যুর হার কমার কারণেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য শিক্ষিত জনগণকে চাকরির ব্যবস্থা করতে হবে। অশিক্ষিত কর্মহীন জনগণকে শিক্ষিত এবং প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে পারলেই আমাদের দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে এবং উন্নয়ন হচ্ছে। এক সময় আমাদের দেশ সার্বিক বিচারে অনুন্নত দেশের ক্যাটাগরিতে ছিল। এখন উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে আমরা পদার্পণ করেছি। 2021 সাল নাগাদ আমরা সেটা পুরোপুরি উন্নয়নশীল দেশে পদার্পণ করব। আয়ের ভিত্তিতে আমরা নিম্ন আয়ের দেশে ছিলাম, এখন নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। 2021 সাল নাগাদ আমরা উচ্চ মধ্য আয়ের দেশে উন্নীত হব।
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কৌশল। সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তবে উপযুক্ত পরিকল্পনা নিয়ে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব হবে এবং বিশ্বের অনেক দেশ যেতে করে দেখিয়েছে। উদাহরণ হিসেবে আমরা যদি চীনের দিকে তাকাই, চীনে বিশাল জনসংখ্যা, আমাদের চেয়ে অনেক জনসংখ্যা বেশি, তারপরেও তারা তাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পেরেছে। এখন তাদের জনসংখ্যা তাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। আমরা যদি আমাদের প্রতিবেশীদের ভারত এবং শ্রীলঙ্কার দিকে তাকাই তাহলেও দেখতে পাবো তারাও জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে সাফল্য দেখিয়েছে। সেক্ষেত্রে ভারতের দিকে যদি দেখি, ভারত তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে তারা দ্রুত এগিয়ে গিয়েছে। আমেরিকার মতো একটা উন্নত দেশ ভারতে 3 ভাগ দক্ষ তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। আমরা অবশ্য তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছি, বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে এবং সফলতা ইতিপূর্বে পেয়েছি, ভবিষ্যতে আমরা সেটা আরো পাব। তাই আমরা যদি বেশি বেশি তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে উৎপাদন পরিমাণ বাড়াই তাহলে আমাদের জনসংখ্যাকে আমরা দ্রুত জনসম্পদে রূপান্তর করতে পারব। আমাদের দেশে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য যে সকল কৌশলগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো: 1. কর্মমুখী শিক্ষার প্রসার ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। অর্থাৎ আমাদের সরকার এরকম শিক্ষা ব্যবস্থা করছে যে শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা জীবন শেষ করে চাকরিতে পদার্পণ করতে পারব। এরকম শিক্ষাই হলো কর্মমুখী শিক্ষা এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। যে সমাজ ব্যবস্থা জ্ঞান ভিত্তিক হবে সে সমাজ ব্যবস্থা উন্নয়নের দিকে ধাবিত হবে। 2. দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ। আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে প্রত্যেকটা কাজে এবং প্রশিক্ষণ থাকতে হবে, তাহলে আমরা উৎপাদনের পরিমাণ দ্রুত বাড়াতে পারবো। কেননা আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। 3. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কারিগরি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের অর্জন করতে হবে, তাহলে আমরা দ্রুত এগোতে পারবো। 4. নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং সরকার সেটা ঘটাচ্ছে। আরো বেশি বেশি নারীকে শিক্ষার আওতায় আনতে হবে, তাহলে তাদের ছেলে মেয়েদেরকে নারীরা শিক্ষার আওতা আনবে। 5. স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার। শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে এবং ভেজাল খাদ্য পরিহার করে সঠিক খাদ্য যাতে জনগণ খেতে পারে সেই ব্যবস্থা সরকার করে যাচ্ছে, আরো বেশি বেশি করতে হবে। 6. উৎপাদনমুখী খাতে চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ। উৎপাদনের খাতে যে চাহিদা রয়েছে সে অনুযায়ী প্রশিক্ষণ দিতে হবে এবং সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। 7. কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ। কৃষিভিত্তিক শিক্ষা দিতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে যাতে কৃষি উন্নয়ন ঘটে। কেননা এখনো আমাদের দেশে, উন্নয়নশীল দেশে 85% জনগণ কৃষির সাথে জড়িত। তাই আমাদেরকে কৃষিভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থানের জন্য কৃষির আধুনিকরণ করতে হবে। কৃষি যদি আধুনিকরণ হয় তখন গ্রামের মানুষ আর শহরে আসবে না, শহরের উপর চাপ পড়বে না, পরিবেশও ভালো থাকবে, তখন মানুষের কর্মসংস্থান কৃষিতে হবে। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সরকারও মাথায় রাখতে হবে। আর তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার প্রদান। তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে আমরা দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হতে পারব। আজকে বিশ্ব উন্নত দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যে দেশগুলো তথ্য প্রযুক্তির দিক থেকে বেশি উন্নত
সেই দেশগুলা দ্রুত এগিয়ে যাচ্ছে। ক্ষুদ্র কুটির শিল্পের বিস্তার। ক্ষুদ্র এবং কুটির শিল্পকেও কাজে লাগাতে হবে, যে শিল্পের থেকে আস্তে আস্তে আমরা বড় বড় শিল্পের দিকে হাত দিতে পারবো। আমাদের সেটা বাস্তব অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে পারব। 9, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর বৃত্তির ব্যবস্থা করে অধিক সংখ্যক মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা উচ্চতর প্রশিক্ষণের জন্য বিশ্বের উন্নত এবং প্রযুক্ত দেশগুলিতে প্রেরণ করতে হবে এবং সরকার সেটা করছে। এর মধ্য দিয়ে তারা উন্নত গবেষণা, উন্নত প্রশিক্ষণ নিয়ে দেশে এসে দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল। এগুলির মধ্যে আমরা যে জিনিসটি জানতে পারবো, এর আগে আমরা বলেছি কিভাবে ক এবং খ প্রশ্ন আসবে, গর্ভ আসবে। এখন আমরা এইটুকের আজকের আলোচনার মধ্যে জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক, এগুলির মধ্যে যে বিষয়গুলো আছে, তো আগের মতোই আমরা ক বহু নির্বাচনের জন্য প্রতিটি লাইন বুঝে বুঝে করব, পাশাপাশি বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করব এবং সৃজনশীলের জন্য আমাদের কোয়ের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো মুখস্থ করব। ক্ষয়ের জন্য কেন, কিভাবে বুঝে বুঝে যদি আমরা করি তাহলে আমরা ক্ষয়ের উত্তর করতে পারব। গ এবং গহের জন্য জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক, জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের কৌশল, এই বিষয়গুলো গয়ের মধ্যে থাকতে পারে। এই জন্য এই বিষয়গুলো আমরা বুঝে বুঝে ভালোভাবে করব, তাহলে আমরা ভালো করতে পারব। এখন পাশাপাশি অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, তাহলে আমরা বুঝতে পারবো কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। বহু নির্বাচন, প্রথমে আমরা জানবো বহু নির্বাচন। এখন যে বহু নির্বাচনটি করব, 1 নম্বর, প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? এই বহু নির্বাচনীতে অবশ্যই সাধারণ বহু নির্বাচনী আমরা আগে জেনেছি 3 ভাবে আসে: সাধারণ বহু নির্বাচনী, বহুপদী সমষ্টিগত বহু নির্বাচনী, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী। 1 নম্বর বহু নির্বাচনটা হলো সাধারণ বহু নির্বাচনী। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়? এখানে 4টা অপশন থাকবে, একটা সঠিক উত্তর আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ক, 2রা ফেব্রুয়ারি। 2 নম্বর, বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় হচ্ছে। এই বহু নির্বাচনটা হলো বহুপদী সমষ্টিসূচক বহু নির্বাচন। এখানে 3টি তথ্য দেওয়া থাকবে, এই 3টি তথ্যের উপর ভিত্তি করে 4টা অপশন দেওয়া থাকবে। 1 হতে পারে, 2 হতে পারে, 1 3 2 হতে পারে, 1 3 হতে পারে, 1 2 3 হতে পারে। এই বহু নির্বাচনীতে তোমরা দেখো, বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় হচ্ছে: 1, শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, এটাও সঠিক। কৃষি, শিল্প এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অগ্রাধিকার, এটাও সঠিক। দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করা, এটা সঠিক না। এভাবে যেটা সঠিক না সেটা আমরা বাদ দিয়ে, কেন দক্ষ জনশক্তিকে যদি আমরা বিদেশে রপ্তানি করি তাহলে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যাবে না। এই জন্য এখানে সঠিক উত্তর হবে 1 ও 2। আর অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচন করার কথা আমি এর আগে বলেছি, তারপর আবারও বলছি। উদ্দীপক অনুসারে যে বহু নির্বাচনীটা থাকবে সেটা হলো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী, যেটির মধ্যে 2টা প্রশ্ন থাকে, সেটা সাধারণ বহু নির্বাচনী এবং বহুপদী সমষ্টিগত বহু নির্বাচনী। এই 2 ভাবে প্রশ্ন অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনের মধ্যে থাকে। এখন আমরা সৃজনশীল প্রশ্ন সম্বন্ধে জানব। এখন এখানে একটা সৃজনশীল আছে, সৃজনশীলতা সম্বন্ধে আমরা এখন জানব। সৃজনশীল যে কোনো একটা উদ্দীপকের আঙ্গিকে 4টে প্রশ্ন থাকে, সেটা হলো ক, খ, গ, ঘ। ক, নলেজ বেস, জ্ঞানমূলক। খ, আন্ডারস্ট্যান্ড বেস, অনুধাবনমূলক। গ, অ্যাপ্লিকেশন বেসড, প্রয়োগমূলক। ঘ, হায়ার স্কিল বেসড, উচ্চতর দক্ষতামূলক।
এখন আমরা একটা সৃজনশীলের আঙ্গিকে কিভাবে প্রশ্নগুলো আসে, কিভাবে উত্তর করতে হয় সে বিষয়ে আমরা জানব। এখন আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। প্রথমে ক্রমিক নং 1, 2, 3 দেশ যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ। তৃতীয় অংশে দেখা যাচ্ছে প্রতি বর্গ মিটারের জনসংখ্যা, সেটা হলো 35, 445, 1252। মাথা পিছু আয় মার্কিন ডলারে 58,030, 1,709, 1,610 এরকম তথ্য দেওয়া আছে। তাহলে এই তথ্যগুলির উপর ভিত্তি করে আমাদের প্রশ্নগুলো হলো, আমরা সবসময় জানি যে উদ্দীপকের সাথে জ্ঞান এবং অনুধাবন কোনো মিল থাকে না। গ এবং গ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা জ্ঞান এবং অনুধাবনের সাথে মিল থাকে। এখন আমরা যদি ক প্রশ্ন দেখি, 2010 সালে বাংলাদেশ কোন ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘ পুরস্কার লাভ করেছে? কারণ আমরা অধ্যয়ন করতে পেরেছি যে শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় জাতিসংঘ কর্তৃক 2010 সালে পুরস্কার লাভ করেছে বাংলাদেশ। তাহলে সঠিক উত্তর হবে শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে। এখন খ প্রশ্নে অনুধাবনের প্রশ্নটা যদি আমরা দেখি, সেটা হলো জনসংখ্যা নীতি বলতে কি বোঝো? আমি আলোচনা করেছিলাম যে অনেক প্রশ্ন সংখ্যা ক্যাটাগরি আসে, যেমন জনসংখ্যা নীতি কি ব্যাখ্যা করো, জনসংখ্যা নীতি বলতে কি বুঝো, এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি আসে। যেমন জনসংখ্যা নীতি বলতে কি বুঝো? আমরা জানি খ প্রশ্নগুলো অর্থাৎ অনুধাবন প্রশ্ন ভালোভাবে লেখার কৌশল হলো দুটি অংশে লেখা। প্রথমে হলো জ্ঞানমূলক, দ্বিতীয় অংশ হলো অনুধাবনমূলক। এই দুটি অংশ খ লিখতে হবে। তাহলে আমরা প্রথমে সংখ্যা ক্যাটাগরি প্রশ্ন হলে প্রথমে লিখব জ্ঞানমূলক সংখ্যাটা দেব, তাহলে সেটা সুন্দর হবে, প্রশ্নের মানটা জ্ঞানমূলকটা স্ট্যান্ডার্ড পারফেক্ট হবে। এই জন্য তাহলে আমরা জনসংখ্যা নীতি বলতে কি বুঝবো? প্রথমে আমরা জনসংখ্যা নীতির সংখ্যাটা দেব। জনসংখ্যা নীতির সংখ্যা প্রথমে আমরা জ্ঞানমূলকে দেব যে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকে দেশটির জনসংখ্যা নীতি বলে, জ্ঞানমূলক হবে। তারপরে উদ্ভাবন অংশে আমরা বাকি অংশ জনসংখ্যা নীতি সম্পর্কে দিব, যে একটি দেশের আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে জনসংখ্যা নীতি প্রণয়ন করা। এইভাবে আমরা বাকি অংশ উদ্ভাবনে লিখব। তারপরে গ নম্বর প্রশ্ন প্রয়োগমূলক। উপরের তালিকা অনুসারে বাংলাদেশে উন্নয়নের পথে বাধা কোনটি বর্ণনা করে? কেননা আমি বলেছি যে গ এবং গ উদ্দীপকের সাথে রিলেটেড, তাহলে আমাদের উদ্দীপকের দিকে দেখতে হবে। উপরে যে তথ্যটা আমরা দেখলাম, জনসংখ্যা উন্নয়নের পথে বাধা হলো অধিক জনসংখ্যা। আমরা উপরে তথ্যে উদ্দীপকে দেখতে পাচ্ছি যে দেশগুলা প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা কম, সে দেশগুলার মাথা পিছু আয় বেশি। কেননা আমরা জানি মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটি মাথা পিছু আয়। এই জন্য জনসংখ্যা কম থাকলে তাহলে মাথা পিছু আয় সহজেই বৃদ্ধি পায়। তো এখানে এই প্রশ্নের জ্ঞানমূলক হবে অধিক জনসংখ্যা। তাহলে এই গ নম্বর প্রশ্ন আমরা তিনটি অংশ লিখব। প্রথমে জ্ঞানমূলক, তারপর অনুধাবনমূলক, তারপরে প্রয়োগমূলক। প্রথমে আমরা লিখব প্রশ্নের সাথে মিলিয়ে উদ্দীপকের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা অধিক জনসংখ্যা। তারপরে অধিক জনসংখ্যা সম্পর্কে আমরা দ্বিতীয় অংশ লিখব। তারপরে দ্বিতীয় অংশ অনুধাবন লিখব। তৃতীয় অংশ প্রয়োগমূলক সম্বন্ধে অধিক জনসংখ্যা সম্পর্কে আমরা লিখব। তাহলে আমাদের প্রশ্নটা সেটা পারফেক্ট হবে এবং আমরা বেশি নাম্বার পাবো। এখন যদি আমরা ভয়ের প্রশ্ন দেখি, সেটা হলো উচ্চতর দক্ষতামূলক। শখে বর্ণিত 2 নং দেশের অভিজ্ঞতার আলোকে কিভাবে বাংলাদেশ জনসম্পদে সমৃদ্ধ হতে পারবে বলে তুমি মনে করো, মতামত দাও। তাহলে আমরা ভয়ের প্রশ্ন আমরা জানি যে 4টি অংশে লিখতে হবে: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। 4টি অংশে ভয়ের অ্যান্সার করলে সবচেয়ে সুন্দর হয়, বেশি নাম্বার পাওয়া যায়। এই জন্য প্রথমে আমরা জ্ঞানমূলক লিখব। শখে বর্ণিত প্রশ্নের সাথে মিলে জ্ঞানমূলকটা লিখব। শখে বর্ণিত 2 নং দেশ। 2 নং দেশ আমরা দেখতে পাচ্ছি ভারত। এই 2 নং দেশের আলোকে, 2 নং দেশের অভিজ্ঞতার আলোকে, তাহলে আমরা জ্ঞানমূলকে লিখব শখে বর্ণিত 2 নং দেশের ভারতের অভিজ্ঞতার আলোকে। 2 নং দেশ ভারতের অভিজ্ঞতার আলোকে কিভাবে বাংলাদেশ জনসম্পদে রূপান্তরিত হবে, তাহলে কিভাবে টাকা লিখব? বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশ জনসম্পদে রূপান্তরিত হতে পারবো বলে তুমি মনে করো। এখানে লিখবো আমি মনে করি। অর্থাৎ জ্ঞানমূলক হবে এরকম:
শতক বর্ণিত 2 নং দেশ ভারতের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশ জনসম্পদে সমৃদ্ধ হতে পারবো বলে আমি মনে করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে সঠিক জ্ঞান রক্ষা হয়েছে। এর উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় অংশ অনুধাবন দিব। তৃতীয় অংশে অনুধাবনমূলক কথাগুলো লিখবো, তৃতীয় অংশে আমরা প্রয়োগগুলো লিখবো, চতুর্থ অংশে আমরা উচ্চতর দক্ষতামূলক কথাগুলো লিখব। এইভাবে যদি আমরা 4টে অংশে ক, 1 অংশের ক, 2 অংশের গ, 3 অংশের গ, 4 অংশে এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা সঠিক নম্বর পাব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে যে আলোচনা করলাম এভাবে তোমরা মেইন বইয়ের পাশাপাশি বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, তাহলে উপকৃত হতে পারবে। আমরা আগামী ক্লাসে এর পরে অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। পরিশেষে বলতে চাই, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন গোলাপের বিছানা নয়। প্রতিনিয়ত সমস্যা নিয়ে আমাদেরকে এগোতে হবে। তাই তোমরা ঘরে অবস্থান করবে, নিয়মিত লেখাপড়া করবে, পড়ালেখার যাতে কোনো অবস্থাতে ক্ষতি না হয় সে জিনিসটা মাথায় রাখবে। সেই জিনিসটা মাথায় রেখে তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।